গাইস, এসে বললাম সেকেন্ড সেগমেন্টে আমাদের বিরতির পর। তো বিরতির গানটা কেমন, কার কার কাছে কেমন লেগেছে আমাকে বলবেন। আমার কাছে সত্যি বলতে খুব ভালো লেগেছে। আপনারাও চাইলে আমাদেরকে ইমেল পাঠিয়ে দিতে পারেন অন্ধকার909@gmail.com-এ অথবা imperialwafi@imperialwafi909@gmail.com-এ তো পাঠিয়ে দিতে পারেন। আর অন্ধকারে বেশি পাঠালে ভালো হয়, কারণ আমি অন্ধকারটা বেশি দেখি, ইম্পেরিয়ল ওয়াফি দেখি না। তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে উইথ আরজে অপূর্ব। আছেন আমাদের সাথে নাদিম ভাই, এবং আচ্ছা তিনি ট্রাভেল করতে ভালোবাসেন এবং তার কাছে বেশ কিছু স্টোরি রয়েছে। সো মোস্ট ওয়েলকাম। সো আপনিও নেক্সট এপিসোডে আমাদের সাথে আসতেই পারেন, রাইট? জেএফএম স্পেসে নাম, লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 26969 নাম্বারে। জেএফএম তখনই লিখবেন যখন আপনি গল্পের ফিডব্যাক জানাবেন। যেমন ইসলাম ভাই গল্প বলে গেল, মাহবুব ভাই গল্প বলছে, গল্পগুলো কেমন লাগছে সেই ফিডব্যাকটা জানানোর জন্য জেএফএম, রাইট? এবং যদি মাহবুব ভাইয়ের মতো বা ইসলাম ভাইয়ের মতো আপনি পরবর্তী পর্বে আসতে চান, খুবই সহজ একটা ব্যাপার, যেতে পারেন। থাকতে হবে। দ্বিতীয়ত, আপনি যদি ভাই স্কুল স্টুডেন্ট হন বা মাদ্রাসার স্টুডেন্ট হন, আপনার মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি বা বাবা মায়ের অনুমতি যদি থেকে থাকে, তাহলে ভাই রেজিস্ট্রেশনটা করবেন। আদারওয়াইজ আপনাকে ফোন কল দেওয়ার পর আপনি বলবেন যে আমাকে তো আসলে আসতে দিবে না, আমার প্যারেন্টস তো আসলে চাচ্ছে না আমি যাই। সো রেজিস্ট্রেশন তারাই করবেন যারা 100% ডিটারমাইন যে না এখানে এসে গল্পগুলো বলবেন, তারাই শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করবেন পরবর্তী পর্বে আসার জন্য। মাহবুব ভাই, এখন আমরা কোথাকার ঘটনা শুনছি আপনাকে? আমি আমার দ্বিতীয় ঘটনা বলবো। এটাও সিলেটের ঘটনা। সত্যিকার অর্থে আমি আগেই বলেছি আমি ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জেলায় যেতে ভালোবাসি, গ্রামগঞ্জের বিভিন্ন বিষয় আমি দেখতে পছন্দ করি, গ্রামের সহজ সরল মানুষের সাথে মিশতে পছন্দ করি। ইভেন সপ্তাহের একটা দিনের অপেক্ষায় আমি প্রতিদিনই থাকি, এই বৃহস্পতিবার। আমার পরিবারের সবাইকে নিয়ে আমি জাগো FM 94.4 ভূতের গল্পর জন্য রাত্র 10টা পর্যন্ত অপেক্ষা করি। হয়তো ওদিনকার খাবারটাও দেরি করে খাই, জানি যে খাবার খেলে ঘুমায় পড়বো, যার কারণ দেরি করে খেয়ে এই ভূতের গল্পটা শুনে তারপরে খাবার খেতে থাকি। আজকে আমি দ্বিতীয় ঘটনা বলবো আমার সেই সিলেট শ্রীনগর। আমরা অ্যাকচুয়ালি চাপলনের দিকে যাওয়ার যে রাস্তাটা, তার মাঝখানেই পড়ে শ্রীনগর একটা জায়গা আছে, সেখানে বিশাল একটা ইউনিভার্সিটি আছে। সেখানেও আমার একটা ফ্রেন্ড সার্কেল আছে। আমরা বিশেষ করে যখনই ঘুরতে যাই বিভিন্ন জেলায়, আমাদের যে কানেক্টেড ফ্রেন্ড গুলো থাকে তাদের সাথে প্রথমে যোগাযোগ করি। হয়তো তাদের সাথে কানেক্টেড না পেলে আমরা হোটেলে থাকার চেষ্টা করি। এখন ওইখানে একটা ডাক বাংলা আছে শ্রীনগর, তো ওইখান থেকে অনেক দূরে, তামাবিল বর্ডারটা অনেক দূর এবং জাফলং অনেক দূরে। তা আমরা ওখানে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, তখন আমার বন্ধুরা সবাই বললো, দোস্ত আমরা তো জাফলং যাবই, তামাবিল যাবই, তবে আজকে এই যে এখানে যে একটা ইউনিভার্সিটি আছে এবং ডাক বাংলা আছে, গেস্ট হাউস, আমরা আজকে রাত রান্না হয়ে এখানে স্টে করি। তখন আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমরা এখানে স্টে করব। তারপর আমি যেমন রিসেপশনে গেলাম, গিয়ে বললাম যে আমরা ঢাকা থেকে আসছি 5 বন্ধু, আমরা আজকে এখানে স্টে করতে চাই, আপনাদের চার্জ কত এবং কিভাবে সিস্টেম আপনাদের আমাদের একটু বলেন। তখন বললেন যে আপনারা বড় রুম নিতে পারেন, ছোট রুম নিতে পারেন, সিঙ্গেল বেড নিতে পারেন, আবার নিজেরা রান্না করেও খেতে পারেন, অথবা আমাদের থেকে তৈরি খাবার আপনারা অর্ডারে নিতে পারেন। এখানে ফাস্ট ফুড আছে, বার্গার আছে। তা আমি বললাম ওকে ফাইন, তাহলে আমরা এখানেই থাকবো। তখন আমরা ওই একটা রুম নিলাম, বড় রুম, 2টা সিট, ওখানেও 2টা খাট। ঠিক একটা খাটে আমরা 3 জন আর একটা খাটে 2 জন। কিন্তু এই যে আম্বরখানা আমার বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটলো, ওই বন্ধুকে আমাদের সাথে নিলাম। চিন্তা করলাম হয়তো ওর সাথে একটা ঘটনা ঘটে গেছে, তুই আমার সাথে থাক আর অন্যরা আরেকজন ওর সাথে থাকলো। কিন্তু ওই দিন ঘটনাটা আমার সাথেই ঘটে গেল। আমি বুঝে উঠতে পারলাম না যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে, বাট আমি বিশ্বাস করতাম বা আমি জানি, অনেক সময় বাবা মার কাছ থেকেও শুনেছি যে ভূত এবং জিন নামে কিছু একটা অভয় আছে। হঠাৎ করে অনেক সময় অনেক মানুষকে আক্রমণ করে এবং মানুষের সাথে মানুষের ছল ধরে, বিড়ালের ছল ধরে এবং বিভিন্ন পশু এবং পাখির ছল ধরে এবং মানুষের রূপে ডাকে। ওই দিনকে ঠিক
তেমনিভাবে আমার সাথে একটা ঘটনা ঘটলো। ওই দিনকে আমরা করলাম কি, প্লেইং কার্ড না খেলে লুডো খেলতেছিলাম, যেটা মোবাইলে এখন গেম হিসেবে আমরা ডাউনলোড দিয়ে খেলি। তা আমরা 4 বন্ধু খেলতেছি, আর এক বন্ধু বলে যে আমি খেলবো না, তো আমি দেখবো। খেলতে 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 ওদিনকেও আমাদের রাতটা প্রায় 2:30-3টার মতো বেজে গেছে। তো বললাম যে ঠিক আছে দোস্ত, আমাদের তো আর কাজকর্ম নাই, এর জন্য অনেক রাত, আমরা রাতের খাবারটা শেষ করি, খেয়ে তারপরে ঘুমাই পড়বো। কিন্তু এই যে লুডো খেলার আগ মুহূর্তে আমরা একটা আলোচনা করেছিলাম যে আমরা কালকে কোথায় কোথায় যাব, কি করব। এই যে আলোচনাটা হয়েছিল, এই আলোচনাটা সে জিন বলি আর ভূত বলি বা অভয় বলি, তারা কিন্তু এই জিনিসটাকে নোটিং করেছিল এবং আমার নামটাও মনে রেখেছিল যে মাহবুব। তা আমরা যখন 2:30টার সময় ঘুমাইতে যাই, চোখটা লেগে আসছে, ওই সময় আমার সেই আরেক বন্ধু শহীদুলের কণ্ঠে আমাকে বলল, মাহবুব সকাল হয়ে গেছে তো, এত ঘুমাস কেন, চল আমরা সেই তামাবিল যাব, জাপলং যাব, সাদা পাথর যাব, পানিতে ওখানে নৌকায় চড়বো, পাহাড়ে যাব। তা আমি অ্যাকচুয়ালি আমার একটু ভুল হলো, আর ওইটা তো ভুল করেই ফেলো ওরা, যে রাত আমরা 2:30টায় শোয়ার পরে কি করে এত তাড়াতাড়ি ভোর হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আমার মাথায় ছিল না। তা আমি দেখি যে উঠে যে আমার ছিটে কেউ নাই, আমি তাড়াহুড়া করে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে প্যান্ট শার্ট পরে আমি করলাম কি, দরজাটা খুলেই চলে গেলাম। আমি যে যাচ্ছি আমার কাছে মনেই হচ্ছে যে সামনে আসলে একদম পরিষ্কার, কিন্তু অন্য বন্ধু কাউকে দেখছি না। কিন্তু ওই সময় আমার মনে পড়তেছে না যে আমি যে একটা ভুল রাস্তায় বা ভূতের পাল্লায় পড়ে আমি যে রুম থেকে বের হয়ে গেছি, এই জিনিসটা কিন্তু আমার মনে আসতেছিল না, আমার মাথায়ও ছিল না। কিন্তু 3 কিলোমিটার রাস্তা যখন আমি গেলাম, ওই জায়গাটা অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা, চতুর্দিকে দেখা যায় যে ইন্ডিয়ানটার মাঝখানে হলো সিলেট শহরটা। অথচ যারা এই পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা রিসার্চ করবে, দেখা যাবে যে চতুর্দিকে ইন্ডিয়া, মাঝখানে হলো সিলেট শহরটা। আমি এই জিনিসগুলি দেখতাম যে ওই খাসিয়া নামের এক লোক আছে, তারা সেই পাহাড়ের উপরে ঘর বাড়ি, তারপরে গাড়ি টাড়ি চলে, তারপরে লোকজন ওখান দিয়ে দেখা যায় যাচ্ছে। যাই হোক, তারপরে আমাকে এরকম করে যখন আমি রুম থেকে বের হয়ে গেলাম, আমি যখন পাহাড়ের কাছাকাছি গেছি তখন আমার মনে হচ্ছিল যে আমি একটা ভুল রাস্তায় চলে আসছি বা আমার কোনো একটা প্রবলেম হচ্ছে। কিন্তু ওই সময়ে আমি যখন রুম থেকে বের হলাম, জায়গাটা এবং রাস্তাটা অনেক ফর্সা, মনে হলো সূর্যের আলোতে আলোকিত হয়ে গেছে কিন্তু যখন আমি পাহাড়ের কাছে গেলাম, যে অনেক গাছগাছরা পরিপূর্ণ, উঁচা ছোট বড় গাছগুলি দেখতে পাই, কিন্তু কোনো মানুষ দেখতে পাই না, তখন আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। তখন আমি যে আমার সেই রুমের দিকে আসবো, সেই শক্তিটা আমি হারাই ফেলছি। এখন আমার শুধু ঘাম দিতেছে শরীরে, এবং বলতেছি যে আল্লাহকে ডাকতেছি যে আমি হয়তো একটা ভুল পথে চলে আসছি, এখন আমি কি করব। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার সেই রাস্তাটা আমি তখন ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে আল্লাহরই কি ইচ্ছা, তার কিছুক্ষণ মধ্যেই ফজরের নামাজের আজান শুরু হচ্ছে। আজানটা আমার কানে আসছে, কিন্তু কানে আসার আগ মুহূর্তে পর্যন্ত আমি সব কিছু হারাই ফেলছি। যখন আজানটা আমার কানে আসে, তখন আমি ওইখানেই পড়েই রয়েছি। আমার বন্ধুরা ওরা যখন সকালে উঠছে ঘুমে থেকে, তখন আমাকে এরকম খোঁজাখুঁজি করতেছিল যে মাহবুব গেল কোথায়, মাহবুব এত সচেতন, আমাদেরকে অ্যালার্ট করে দিছে, এখন তো আরই দেখছি না। কিন্তু আমি যে এই যে 4-6 কিলো রাস্তা পায়ে হেঁটে কোন দিক দিয়ে সেই ঘাসের জমি, পাকা রাস্তা, পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে আমি চলে গেছি, আমি নিজেও যাই না। পরে সিলেটি একটা লোক, আমার গলায় আবার আমার আইডি কার্ড ছিল, এবং আমরা সবসময় আমাদের ওই আইডি কার্ডটা, ভোটার আইডি কার্ড যেটাকে বলে ন্যাশনাল আইডি কার্ড, আমরা সবসময় রাখি এবং আমার বন্ধুদেরকেও বলি, এবং অনেকটাই আমি এটা অবগত করি যে তোমার সাহায্যের একটি সম্বল হচ্ছে তোমার সাথে সবসময় ফটোকপি করে রাখো তোমার সেই আইডি কার্ডটা। সেই আইডি কার্ডের ঠিকানায়, যেমন আমার বাড়িতে সাভারে ফোন দিয়েছে, কিন্তু তারা তো জানে যে আমি সিলেটে ঘুরতে গেছি, আমার সাথে আরো বন্ধুরা আছে, কিন্তু তাদের ডাউট ছিল যে হয়তো আমাকে বন্ধুরা মেরে ফেলছে। তারপরে আমার তো তখন জ্ঞান নাই, সিলেটের সেই লোকেরা আমাকে ধরে একটা প্রাথমিক চিকিৎসালয়
নিয়ে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। তারপর আমি ওখান থেকে জ্ঞান যখন ফিরছি, আমি আমার এতটুকু স্মরণ আছে যে আমার নাম ধরে ডেকে বলছিল, এই তামাবিল যাইবে না মাহবুব, চলো, সকাল থেকে এই পর্যন্ত ফর্সা হয়ে গেছে গা, তোমরা অনেক দূর রাস্তা, সাদা পাথর যাইবা, তারপরে নৌকায় চড়বা, তোমরা ঘুরবা না। এইটুকু আমার মনে আছে। এইটা হলো আমার জীবনের সাথে ঘটে যাওয়া সেকেন্ড ঘটনা। অলরাইট, এবং অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে। আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যেমনটা এই মুহূর্তে ওসমান খাজা জয়েন করেছেন এবং যেটা বলছেন যে আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। অনামিকা লিপি আছেন আমাদের সাথে, যেমনটা দেখতে পাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে নবনীতা জয়েন করেছেন এবং নবনীতা যেটা বলছেন সেটা হচ্ছে আজকে আমার জন্মদিন, সো উইশ মি, শুভ জন্মদিন আপনাকে নবনীতা। হাসান তারেক আছেন আমাদের সাথে এই মুহূর্তে। মাহবুব বলছেন তার কাছে বেশ ভালো লাগছে গল্পগুলো। ওয়াহিবা আক্তার আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি। ওয়াসিম খান বলছেন গত প্রায় 4 বছর যাবৎ আমিও সিলেটে থাকি এবং চাকরির সুবাদে থাকা হয়, এবং আমরখানা থেকে তিনিও যেটা শুনছেন এই মুহূর্তে, এবং অনেক সময় যেটা হয় যে তিনিও বেশ কিছু প্যারানর্মাল ঘটনা কখনো কখনো ফেস করে যান। ওকে, আফিয়া আছেন আমাদের সাথে ফ্রম মেহেরপুর থেকে শুনছেন তিনি আমাদেরকে অনলাইনে থ্রুতে, ভেরি গুড। সো আহমেদ তন্ময় আছেন আমাদের সাথে, রিমলাস হাবিব সহ মিঠু চক্রবর্তী জয়েন করেছেন। সো পড়বো, আমরা এক এক করে কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করছি সবগুলো। সো যদি পরের পর বুঝি নেক্সট এপিসোডে যদি আপনি এখানে আসতে চান, আপনার ঘটনাগুলো বলতে চান, সেক্ষেত্রে যেটা করবেন ঝটপট করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন ছাড়া এখানে আসলে আসার কোনো প্রসেস নাই। সো জেএফএম না লিখে লিখবেন আরবিএস, রাইট? জেএফএম লিখে অনেকেই লিখছেন না আসতে চাই আসতে চাই। সো জেএফএম লিখে হচ্ছে আপনি কথাবার্তাগুলো বলবেন যে কেমন লাগে ভূত স্টুডিও, বা কেমন লাগে জাগো এফএম, বা আমাকে কেমন লাগছে সবকিছু। আর যদি আপনি নেক্সট এপিসোডে আসতে চান তাহলে লিখবেন আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন। কথাগুলো কোথায় লিখবেন? হোয়াটসঅ্যাপে যে? জি না, কথাগুলো আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করবেন আরবিএস, তারপর নাম, লোকেশন, প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। আমরা এখন তৃতীয় ঘটনাটা শুনবো মাহবুব ভাইয়ের কাছ থেকে। সো মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা প্রায় আজকে 4টা ঘটনার মতো শুনতে চাই। সো মাহবুব ভাই, তৃতীয় ঘটনাটা কোথাকার ঘটনা? দ্বিতীয় ঘটনা চট্টগ্রাম, ওকে, আমার নিজের সাথেই ঘটে গেছে। তার আগে আমি একটু বলতে চাই, ধন্য হয়েছে আমি, ধন্য। সত্যিকার অর্থে সফলতার চাবিকাঠি চেষ্টা করলেই হয়। আমি অনেক স্বপ্ন, ইচ্ছা এবং সবসময় মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমার স্বপ্নটা আমি পূরণ করব। তাই আমি জাগো এফএম 94.4-এ প্রতি স্টুডিওতে আসার জন্য অনেক আগ্রহ প্রকাশ করতাম। ঠিক আজকে আমি উপস্থিত হয়ে পেয়েছি, এর জন্য আমি অনেক আনন্দিত এবং আমার অপূর্ব ভাইকে অভিনন্দন আবার দ্বিতীয়বারের মতো, এবং তার সহকর্মী যে আছে তাকে লাল গোলাপের শুভেচ্ছা। আর আমি যে বসে বলতেছি আমার অনেক আনন্দ লাগছে, এবং আমি বলবো এই গল্পটা যারা শুনবে, আমার যারা শ্রোতা আছে এবং জাগো এফএম এর শ্রোতা যারা আছে, তারাও আনন্দ পাবে। এবং অ্যাকচুয়ালি কর্মজীবনে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি জাগো এফএম এ সময় দেওয়ার চেষ্টা করি। চমৎকার। এখন আমার সাথে তৃতীয় ঘটনাটা ঘটেছে হলো চট্টগ্রাম 16 শহর। এখন আগের চেয়ে তো অনেক উন্নত হয়েছে চট্টগ্রাম শহর। আগে আমি অনেক ছিলাম এই 16 শহর, বাইজিদ বোস্তামি, টাইগার পাস, এই জায়গাগুলি আমি খুব ঘুরে ঘুরে বেড়াতাম। কিন্তু এইবারে আমি যখন গেলাম, আমি নিজেই চট্টগ্রাম শহরটা আমার কাছে নতুন মনে হলো, যে আগের সেই 20 বছর আগে সেই চট্টগ্রাম আর 20 বছর পরের যে চট্টগ্রাম, আমি সেই রাস্তাগুলি চিনতে পারতেছিলাম না। যাই হোক, আমি মনে আছে যে আমার কোন কোন জায়গায় আমি ঘুরেছি, যেমন অলংকার, তারপরে আগ্রাবাদ হোটেলে আমি খেয়েছি, তারপরে আমি 16 শহর গিয়েছি, বাইজিদ বোস্তামি গিয়েছি। যাই হোক, আমি যখন পাহাড়তলিতে নামলাম, আমরা এখান থেকে আসলে সাধারণত রাত্রে 11টার ট্রেনে চলে গেলাম চট্টগ্রামে। আর আমি আগেও বলছি আমরা ঘুরতে ভালোবাসি। একসময় আমি একা চলে যাই, একসময় বন্ধুদের নিয়ে যাই, আবার অনেক সময় দেখা যায় অনেকের অর্থনৈতিক ফাইন্যান্সটা প্রবলেম হয়, যেতে চায় না, বাট আমি ওইগুলি পিছনে না তাকিয়ে আমার নিজের যতটুকু সামর্থ্য আমি চলে যাই। তারপরে পাহাড়তলি আমি নেমে গেলাম। ওইখান থেকে আমি একটা সিএনজি নিয়ে বললাম, চলো আমি 16 শহর যাব, আমার ওই হোটেলটায় তোমরা নিয়ে যাবা। কিন্তু চট্টগ্রামে একটু প্রবলেম হয় কি, আমাদের যে ঢাকার যে কথাগুলো, চট্টগ্রামের লোকের সাথে কথাগুলো একটু প্রবলেম হয়ে যায়। বলতে গেলে ওদের একটা আঞ্চলিক যে ভাষা, সেই ভাষাটার সাথে অনেক সময় বুঝে উঠতে পারি না। কিন্তু
আমি ওই লোকটাকে বলেছি আমাকে 16 শহর নিয়ে যেতে। 16 শহর পর্যন্ত বুঝছে, কিন্তু আমি যে হোটেলটায় থাকবো প্যাসিফিক হোটেল, সেই হোটেলটার নাম সে হোটেল বলছে, কিন্তু সে বোর্ডিং চিনে কিন্তু হোটেল চিনে না। আমি খুব বিভ্রান্তের মধ্যে পড়ে গেলাম। সে ঘুরতেই আসে 16 শহরতে ঘুরতে আসে। আমি সাইনবোর্ডে লেখা দেখতেছি হোটেল, উনি বলে যে হোটেল তো চিনি না, বোর্ডিং চিনি। আমি বলি ঠিক আছে, আমি তোমাকে বলতেছি, তুমি ওই বোর্ডিং এর সামনে রাখো, চলো আমি তোমাকে দেখাই দিই। যাই হোক, সেই বোর্ডিং এ গেলাম। তা আমার রুমটা পড়লো হলো 4 তলায়। আমি সবসময় সাধারণত বিভিন্ন দেশে গেলেও, বাংলাদেশে গেলেও 2 তলা বা 3 তলার উপরে আমি থাকি না, কিন্তু ভাগ্যক্রমে ওই দিনকে আমার পড়ে গেল 4 তলায় রুমটা। রুমটা বেশ ভালো ছিল, কিন্তু রুমটা প্রবেশ করার সময় আমার মনের ভিতরে একটু খটকা লাগলো যে আসলে হয়তো কোনো একটা অঘটন ঘটবে রুমের ভিতরে, বা কি হচ্ছে এরকম আমার কাছে একটু মনে হচ্ছিল। তারপরে ম্যানেজারকে বললাম যে ভাই আমার রুমটা একটু চেঞ্জ করে দাও, আমার ভালো লাগতেছে না। মানে আমি যখনই রুমটার ভিতরে প্রবেশ করলাম, আমার কাছে কেমন যেন একটা বিভৎস ব্যাড স্মেল আমার নাকে আসলো, এবং আমার চতুর্দিকে মনে হয় যেন কি যেন একটা হয়, বাড়ি খায়। মানে আমরা অ্যাকচুয়ালি আমি একটা দেখছি, আমি কুমিল্লাতে প্যারাডাইস পার্কে গিয়ে যখন আমি ওই ভূতের ঘরে ঢুকেছিলাম, ঠিক এইরকম মনে হয় যে ভূতের ছায়াগুলি আমার চতুর্দিকে আক্রমণ করার জন্য আসে। তখন আমি পিছিয়ে রুমে আর ঢুকি না, পরে ওনাকে বললাম তুমি আমার রুমটা একটু ভালো করে অ্যাসপেক্ট করে দাও। তো যাই হোক, ম্যানেজার এসে রুম বয় এসে আমাকে করে দিল। আর আমার ওই 4 বন্ধু বলে তুমি দোস্ত ভয় পাও কেন? তা আমি না দোস্ত, কিন্তু আমার একটা মাইন্ড আছে, কারণ আমি অ্যাকচুয়ালি আমার মা বাবার কাছ থেকে কিছু নির্দেশনা আমাকে দিয়েছে, যেমন ওই জায়গাটায় গেলে কিছু অঘটন ঘটলে ওইটার একটা নির্দেশনা একটা পাওয়া যায়। আমার ভালো মনে হচ্ছে না হোটেলটায়। তারপরেও আমরা রইলাম। তো ওই দিনকে আমরা আবার এই লুডোর পরিবর্তে আমরা ক্যারাম খেললাম। এর মধ্যে মোবাইলের মধ্যে আমরা ক্যারাম গেমটা খেললাম। খেলার পরে দুদিনকে রাত্র 4টা 4:30 বেজে গেল। তারপর আমরা ঘুমাইতে যাব, সবাই সব কিছু ঠিক করে নিলাম। ওই সময়টাই আমি বললাম যে দোস্ত তাহলে আমি একটু ওয়াশরুমে থেকে আসি, ফ্রেশ হয়ে তারপরে আমি ঘুমাই। আমার একটা অভ্যাস, আমি সবসময় যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমি উঁচুটা সবসময় আগে করে নিই। উঁচু করলে আমার শরীরটা একটু ভালো লাগে এবং ফ্রেশ লাগে। আমি যখন উঁচুটা করতে গেলাম, পানির টেপটা ছাড়তে গেলাম, কিন্তু তখনই আমার এই হাতটা এরকম করে মনে হলো যে কি যেন একটা আমার হাতটা, আমি যতই চেষ্টা করি পানির টেপটা খোলার জন্য, কিন্তু আমি আর খুলতে পারতেছি না। আমার হাতটা ধরে রাখছে এমন শক্তিতে যে আমার মনে হচ্ছে যে আমার এই হাড্ডিটা ভেঙে যাবে। তখন আমি অনেক কান্না করতেছিলাম, কিন্তু আমার ওই 4টা ফ্রেন্ড তারা কিন্তু আমার কান্নাটা শুনতে ছিল না। আমি অনেক ভয় পেয়েছিলাম যে আমার এত 4টা বন্ধু, ওরা পাশাপাশি অসত্য আমি এই ওয়াশরুমে। লাস্টে একটা পর্যায়ে আমাকে এমন একটা চড় মারলো, ঠিক আমার চড়টা মেরেছিল গালের দিকে, কিন্তু আমার চড়টা মাথায় লেগেছিল। তখন আমি ঘুরে পড়ে গেছি গা। পড়ে যাওয়ার পর ওই পানির ট্যাপটা অন হয়ে গেছে গা। আমি সারাটা রাত সেই পানিতে ভিজা অবস্থায় ওইখানে আমি পড়েছিলাম। কিন্তু বন্ধুরা যখন সকালে নাস্তা করার জন্য 9টার দিকে উঠছে, দেখে আমি নাই, মনে করছে যে আমি হয়তো ওয়াশরুমে গেছি বা ফ্রেশ হবো, শাওয়ার করব। কিন্তু এক বন্ধু কয় না তো, মাহবুব তো এরকম না, ওই তো নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে। তখন ওরা এসে দেখে যে আমার গাটা পুরা বরফ হয়ে রয়েছে এবং আমার জ্ঞান নাই। তারপর ওরা ধরে তাড়াতাড়ি আমাকে চট্টগ্রাম 16 শহরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সরকারি, এই হসপিটালে নিয়ে গেল। তখন তারা আমাকে অক্সিজেন দিল, তারপরে আমাকে সব কিছু চেকিং করলো। চেকিং করার পরে বলে যে আপনারা যদি এই আর কিছুক্ষণ পরে দেখতেন বা বুঝতে পারতেন তাইলে অলরেডি ডেট হয়ে যেত। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। তিনটা ঘটনা আমরা শুনছিলাম, এবং যেহেতু চট্টগ্রামে আমাদের ব্রডকাস্টিং চলছে এই মুহূর্তে, হালি শহর থেকে 16 শহর থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা প্রচুর SMS পাই, এবং হালি শহর থেকে কেউ এই মুহূর্তে শুনছেন কিনা আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং যে কোনো একটা হোটেলে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা শুনছিলাম মাহবুব ভাইয়ের কাছ থেকে। মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটা শুনবো, বাট তার আগে যারা কমেন্ট করছেন তাদের কেউ একটু নিতে চাই। যেমনটা তাসনিম জাহান আছেন আমাদের সাথে, নুসাইবা সিদ্দিকা জয়েন করেছেন, আর কারাগারে রয়েছেন যেমন শিজুকা
তাইফা বলছেন তার কাছে বেশ ভালো লেগেছে আজকের গল্পগুলো। থ্যাংক ইউ সো মাচ। নাসরিন হোসাইন জয়েন করেছেন, আছেন আমাদের সাথে এই মুহূর্তে। মিমময় জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে। আনিকা ইসলাম বিনতি এবং আছেন আমাদের সাথে নুসরাত মনিরা জয়েন করেছেন। তাইফা আছেন আমাদের সাথে। আসান ইসলাম জয়েন করেছেন। এমডি বাবু আছেন আমাদের সাথে। বাবু ভাই যেটা বলছেন প্রায় গত দুটো এপিসোডে আপনাকে শুনছি, বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মিম দেওয়ান আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আর অনেকে দেখতে পাচ্ছি। রনি আছে আমাদের সাথে। আয়শা জয়েন করেছেন। তন্নি আছেন আমাদের সাথে। রাজু বলছেন যে তিনি প্রায় অনেকদিন আক্রান্ত ছিলেন কালো জাদু দ্বারা। প্রায় 2 মাস হয় তিনি এই মুহূর্তে সুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন অবশ্যই। এবং আমরা সবসময় যেটা বলি যে ব্ল্যাক ম্যাজিক কিন্তু একটা পরিবার, একটা সোসাইটি, একটা জাতি, একটা দেশকে ধ্বংস করে দেয় এবং একটা মানুষকে ধ্বংস করে দেয়। সো প্লিজ কেউ কখনো এই ধরনের বাজে কাজে নিজেকে নিয়োজিত করবেন না। আছেন আমাদের সাথে তামান্না রহমান। মাইশা ইসলাম মিম জয়েন করেছেন। সৈকত ছিলেন আমাদের সাথে, লাস্ট মোমেন্টে ছিলেন আমাদের সাথে আরো অনেকেই। এবং শেষ ঘটনাটা শুনে টেক্সটে কারা কারা রয়েছেন সেই কথাগুলো পড়ে তারপরে আজকের মতো বিদায় নিব। মাহবুব ভাই, শেষ কোন ঘটনাটা শুনছি? সর্বশেষ ঘটনা আমার নিজের সাথে ঘটেছে। এটা হলো সৌদি আরবের ঘটনা। আমি আগেই বলি যে আমি সময় পেলে বিভিন্ন দেশে ঘুরতে যাই। এইবার আমি সৌদি আরবে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে। ওই সময় ঘটেছিল, আমরা সাধারণত সৌদি আরব গেলে জেদ্দাতে থাকি। জেদ্দাটা হলো মূল সিটি এবং সেখানে থাকার হোটেল টোটেল সব কিছুই পাওয়া যায় অ্যাভেলেবল। ওইখানে একটা জাতি আছে নাইজেরিয়ান, কালো জাতি, কিন্তু ওদেরকে দেখলে সবাই ভয় পায়। আমরাও ভয় পাই, সৌদিয়ানরাও ভয় পাই, আমরাও ভয় পাই। কিন্তু সেই নাইজেরিয়ান লোকের রূপ ধরে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আমি যে হোটেলটায় ছিলাম আল জারা, সেটা হলো 16 তলা হোটেল, আমি ছিলাম হলো 13 তলায়। যখন রাতে আমরা খেয়ে দিয়ে ঘুমাইতে গেলাম, অনেক বাঙালির সাথে, তারপর ইন্ডিয়ানের সাথে, তারপর ইন্দোনেশিয়াদের সাথে কথা বললাম। যেহেতু আমি একা ছিলাম, আমি একটা সিঙ্গেল বেডি নিয়েছিলাম এবং সবার সাথে একটা মত বিনিময় করলাম যে আমি বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে যখন আমি সময় পাই বিভিন্ন দেশে ঘুরতে যাই। একটা নেপালি আমাকে বলল যে দাদা, আপনি তো বিভিন্ন দেশ ঘুরেন, তাইলে চলেন আমরা একটু একসাথে চা খাই এবং একটু গল্প করি। তা আমি বললাম ঠিক আছে, আসো। নেপালি গেলাম। যাওয়ার পরে শহর থেকে 4 কিলো দূরে হলো সাগর পাড়। আমি সাগর পাড়ে আমরা একটা ট্যাক্সি নিয়ে দুইজনে চলে গেলাম। ওইখানে আসলে একটা প্রচলন আছে গাওয়া এবং খেজুর। তো গাওয়াটা সবাই খেতে পারে না, কিন্তু আমার অভ্যস্ত, আমি খেতে পারি এবং আমার কাছে ভালো লাগে। গাওয়াটা হলো এলাচি দিয়ে বানায়, সেই সাথে খেজুরটা খায়। গাওয়াটা অনেক তিতো, এই খেজুরটা দিয়ে খেলে সেই তিতো ভাবটা থাকে না। তা আমরা প্রায় রাত্র 1টা পর্যন্ত সেখানে আড্ডা দিলাম সাগর পাড়ে। বারে ছিল বৃহস্পতিবার, পরের দিন জুমাবার। তো চিন্তা করলাম যেহেতু কালকে জুমাবার, হয়তো যদি রাত্র 1টা 2টা পর্যন্ত থাকি কোনো অসুবিধা নেই। তা আমরা ওই দুইজনে শেষ করে ঠিক 1টার দিকে বললাম নেপালিকে, ঠিক আছে তাহলে তুমি তোমার জায়গায় চলে যাও, আমি আমার জায়গায় চলে যাচ্ছি। আমি যখন সাগর পাড় থেকে আমি ট্যাক্সি নিলাম না, চিন্তা করলাম একটু হেঁটে হেঁটে যাই। আমার আবার একটা অভ্যাস আছে, আমি অনেক হাঁটতে পারি, 7 কিলো 8 কিলো 10 কিলো রাস্তা আমি প্রতিদিনই হাঁটি এবং আমার হাঁটতে অনেক ভালো লাগে। দেশেও আমি এরকম করি, বিদেশেও ঠিক এরকম করি। আমি যখন হাঁটতেছিলাম আমার মনে হয়েছিল যে আমার পিছন থেকে কে যেন আসছে, কিন্তু যখন আমি তাকাই আমার ডান দিক বাম দিক যখন আমি তাকাই, কিন্তু আমি কিছু দেখি না। আবার যখন আমি হাঁটতে থাকি আমার কাছে মনে হয় ফিস ফিস করে কে যেন আমাকে বলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তখন আমি যখন থেমে যাই, থেমে যেয়ে যখন আমি আবার দেখি, তখন আবার আমি দেখি না। একটা পর্যায়ে আমি আমার যতটুকু ছোড়া জানি, দোয়া জানি, পরে আমি বুকে ফু দিলাম, আয়াতুল কুরসি পড়লাম। পড়ার পর আমি হাঁটতেছিলাম। ঠিক আমার শহরের কাছাকাছি যখন আমি যাব, তখনই সেই নাইজেরিয়ান রূপের ব্ল্যাক ম্যান, উঁচা লম্বা অনেক, আমার সামনে এসে আমার বগলের তল দিয়ে হাত দিয়ে আমাকে উঁচু করে নিয়ে চলে গেল। আর আমি তখন কিছু বলতে পারবো না, কিন্তু আমাকে যে নিয়ে গেল, যখন আমাকে ধরলো, ওই জিনিসটা আমার মনে আছে। কিন্তু পরের দিন 12টা পর্যন্ত হোটেলের একটা মেয়াদ থাকে। যখন 12টা বেজে গেছে, আমার একটা রিপোর্ট করতে হয় 10:30টায়। সেই রিপোর্টটা আমি করি না, 11টায় আমি রিপোর্ট করি না। অথচ আমার পাসপোর্ট, আমার ব্যাগেজ সব কিছু হোটেলে রয়ে গেছে, কিন্তু চাবিটা হলো
আমার সাথে, কারণ চাবিটা আমি লক করি, চাবিটা আমার সাথে নিয়ে আসি। ওই চাবিটার অ্যাড্রেসে যেমন পুলিশ সকালে 9:30টার দিকে আমার দেহটাকে দেখছে যে একটা মেন রাস্তার পাশেই আমি পড়ে আছি, আমার কাছে পাসপোর্ট নাই, কোনো কাগজ নাই, কিন্তু হোটেলের চাবিটা আছে। তখন তারা ওই চাবিটা দেখে হয়তো হোটেলে ফোন দিয়েছে এবং বলছে, তখন তারা অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে জেদ্দা শহরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই সুলতান হসপিটালে ভর্তি করে, তখন সেখানে ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট চলার পরে একটা পর্যায়ে আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমাকে বলে, ডাক্তারে জিজ্ঞেস করে, পুলিশে জিজ্ঞেস করে, অন্যান্য লোকেরাও জিজ্ঞেস করে। আমি বলি আসলে আমি সাগর পাড়ি থেকে রাত্রে 1:30টার দিকে বাসার দিকে যাচ্ছিলাম, হোটেলে যাচ্ছিলাম। প্রথমত মনে হলো যে আমার সাথে বা পাশে কেউ আছে, তারপরে মনে হলো ফিস ফিস করে কে যেন আমাকে বলে একটু দাঁড়াও। তারপরে একটা পর্যায়ে দেখি যে আমার সামনে বড় কালো একটা মানুষ এসে আমাকে ধরে উঁচু করে নিয়ে গেল। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। তারপরে হয়তো পুলিশ ভাইয়েরা বা সৌদিয়ান আর্মি লোকরা আমাকে সহযোগিতা করে হোটেলের তথ্য নিয়ে তারপরে আমাকে হসপিটালে ভর্তি করেছে। তখন আমি সুস্থ হলাম। এই ছিল আমার সর্বশেষ ঘটনা। সো থ্যাংক ইউ সো মাচ মাহবুব ভাই, এবং মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনলাম। মাহবুব ভাইকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। খুব ভালো থাকবেন মাহবুব ভাই। এতক্ষণ তো শুনছিলেন আপনারা 94.4 জাগো FM থেকে প্রচারিত ভূত স্টুডিও রাত 10টা প্রতি বৃহস্পতিবার রাত 10টায় 3টা ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি এবং মুখের ঘটনা তো শুনিয়েছি। তো আজকের জন্য আমি বেশি বড় করলে হয়তো আমার এই ভিডিওটা ছাড়া হবে না। তো ফেসবুক অথবা ইউটিউব থেকে যারা যারা দেখতেছেন তাদেরকে আবার বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি এবং ফেসবুক আইডিটির নাম হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর নামে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।